হাই ফ্রেন্ডস, এবং আজ আরও একবার ওয়েলকাম এসডি স্যার কম্পিটিটিভ ক্লাস ইউটিউব চ্যানেলে, এবং পরবর্তী ক্ষেত্রে এক্সাম প্রিপারেশন 2.0 ইউটিউব চ্যানেলও দেখা যাবে। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টুডেন্টের কিছু প্রবলেম, তাদের অঙ্ক করতে গিয়ে যে সমস্ত অঙ্ক আটকেছে সেই সমস্ত অঙ্ক নিয়ে আজকের আমাদের ক্লাস। আমরা বলেছিলাম যে ইউটিউবে আমরা পরবর্তী যে ভিডিওগুলো আনবো সেগুলো মূলত স্টুডেন্টদের যে প্রবলেম বিভিন্ন ব্রাঞ্চ থেকে, আমাদের যে বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে সেসব ব্রাঞ্চ থেকে। তো অফলাইন ব্যাচের দেবগ্রাম ব্রাঞ্চ থেকে আজকে আমাদের যে একটা প্রবলেম এসেছে, তাদের যে অঙ্কগুলো আটকেছে দেবগ্রাম ব্রাঞ্চের ছেলে মেয়েদের, তাদেরই মধ্যে থেকে একজন স্টুডেন্ট যে অঙ্ক পাঠিয়েছে তারই অঙ্কের সলিউশন আজকে হবে। তোমরা ক্লাসটা দেখতে থাকো, তোমাদেরও অনেক 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 জিনিস প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে, ডাউট। তো আমাদের ব্যাচ যারা জানো না তাদের একটু বলে দিই যে আমাদের অনলাইনেও ব্যাচ চলছে এবং অফলাইনেও ব্যাচ চলছে। অনলাইনে লাইভ ব্যাচ চলছে WBCS 2021 উইথ হিস্ট্রি অপশনাল, অর্থাৎ 2021কে টার্গেট করে যে WBCS এর ব্যাচ আমাদের চালু হয়েছিল সেটা চলছে। হিস্ট্রি অপশনালও চলছে অপশনাল সাবজেক্টের মধ্যে। এছাড়া রেকর্ড ক্লাস চলছে এসএসসির ম্যাথ, ইংলিশ, জিকে, জিআই, রেলের ম্যাথ, এটা ইংলিশ হবে না, এটা হবে জিকে, এবং পুলিশের থেকে ম্যাথ, ইংলিশ, জিকে, জিআই সব আলাদা আলাদা কোর্স, সেই কোর্স আমাদের চলছে। এছাড়া অফলাইনে কল্যাণীতে চলছে এই মুহূর্তে রেগুলার ব্যাচ, যেটা রবিবার করে চলছে ম্যাথ, ইংলিশ এবং জিকে, জিআই। বৃহস্পতিবার বেসিক ব্যাচে চলছে ম্যাথ, ইংলিশ, মঙ্গলবার জিকে, জিআই, বৃহস্পতিবার আরআরবি গ্রুপ ডি প্র্যাকটিস ব্যাচ চলছে রবিবার করে অঙ্ক, বৃহস্পতিবার করে সায়েন্স। এছাড়া নতুন যে ব্যাচ কল্যাণীতে আসছে এপ্রিল মাসে, সেটা খুব তাড়াতাড়ি চলে আসছে। এছাড়াও দেবগ্রামে আমাদের চলছে বেসিক ব্যাচ চলছে টিউসডে জিকে, জিআই এবং থার্সডে ম্যাথ, ইংলিশ। নিউ ব্যাচ অ্যাডমিশন ওপেন হয়ে গেছে, তোমরা অ্যাডমিশন জয়েন করতে পারো। বারুইপুরে বেসিক ব্যাচ চলছে ফ্রাইডে ম্যাথ, ইংলিশের অ্যাডমিশন ওপেন হয়ে গেছে। এবং বেতাইয়ে বেসিক ব্যাচ চলছে, হয়তো টাইমটা নিয়ে একটু পরিবর্তন হতে পারে, টাইমটা আমি জন্য বলছি না। জিকে, জিআই ও ম্যাথ, ইংলিশের চলছে, সেটা তো অ্যাডমিশন ওপেন হয়ে গেছে। তো বিস্তীর্ণ অঞ্চল থেকে ছেলেমেয়েরা যারা অফলাইন এবং অনলাইনে ক্লাস করতে চাও, তোমাদের জন্য বিভিন্ন জায়গায় অফলাইন এবং অনলাইনে ব্রাঞ্চ ওপেন করা হয়েছে। তোমরা ধীরে ধীরে সেই সমস্ত ব্রাঞ্চে জয়েন করতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি আজকে ক্লাসে চলে যাও, তার যা প্রবলেম সেগুলো নিয়ে আলোচনা করবো। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, হচ্ছে 1/4 1375 স্কোয়ার মাইনাস 1377 ইন্টু 1373। আমার শরীর একটু খারাপ আছে, তাই হয়তো বলার ভয়েস একটু হালকা হচ্ছে, একটু কষ্ট করে শুনে নাও। তো দেখো 1375 স্কোয়ার মাইনাস 1377 ইন্টু 1373, এটাকে তো আমি এইভাবে লিখতেই পারি যে দেখো 1375 প্লাস 2 ইন্টু 1375 মাইনাস 2। এবার যদি বলো যে স্যার কেন এরকম করে লিখছেন, তার কারণ আমি একটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্ম্যাটে আসতে চাইছি, যাতে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্ম্যাটে আনা যায়। এবং যেহেতু এখানে 1375 আছে, যাতে আমার অঙ্কটা করতে সুবিধা হয় সেই জন্য, ঠিক আছে। তো 1/4, তো এটা কি হলো 1375 স্কোয়ার মাইনাস দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কি 1375 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে 4। আমি ডিটেলস ভেঙে ভেঙে করে দিচ্ছি তোমাদের জন্য। 1/4, এটা কি হলো 1375 স্কোয়ার মাইনাস, মাইনাস যদি ভেতরে ঢোকে দেখো এখানে কি চলে আসবে 1375 স্কোয়ার, আর এই মাইনাসে মাইনাসে গুণ হয়ে কি হয়ে যাবে প্লাস 4। এটা কেটে গেল, তাহলে 4/4, 4/4, এবং এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কি হবে, ক্লিয়ার। সেকেন্ড কোশ্চেন দেখো, এদের মধ্যে লসাগু কত বলেছে, এদের মধ্যে লসাগু কত বলেছে, 30 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস 3y স্কোয়ার, এটা। আর এখানে আসছে 42 ইন্টু এক্স স্কোয়ার প্লাস xy মাইনাস 6y স্কোয়ার। তো এগুলোর মধ্যে বলেছে কি লসাগু, তাই তো। এবার দেখো যেহেতু এখানে অপশন নেই, যেহেতু এখানে অপশন নেই, ফলে এটাকে এইভাবে ব্যাপারটার মধ্যে অ্যানালাইসিস করা যাবে না, ঠিক আছে। এইভাবে অ্যানালাইসিস করা যাবে না, তুমি অপশন না থাকবে। বারবার করে ছাত্রছাত্রীদের বলি, তোমরা সবসময় অপশন নিয়ে আসবে। যেহেতু এখানে অপশন নেই, তাই এটা বহু রকম ভাবে হতে পারে, এটা বহু রকম
পাবি, এটা লসাগুটা হতে পারে। ঠিক আছে, তো আমি চেষ্টা করছি তোমাদের যতটা সিম্পলিফাই করা যায়। তো দেখো এটা কিভাবে করা যেতে পারে। 30 x স্কয়ার প্লাস 4xy প্লাস 4y স্কয়ার মাইনাস y স্কয়ার করতে পারে। যদি বলো স্যার কেন এরকম, আমরা কি করছি, ফ্যাক্টরাইজেশন করছি। তো a স্কয়ার মাইনাস 4ab প্লাস b স্কয়ার এটাই হওয়া উচিত, তাই তো? তাই জন্য 4y স্কয়ার নিলাম, আর 3y স্কয়ার থেকে 4y স্কয়ার মানে একটা y স্কয়ার বেশি লিখে ফেলেছি, তাই একটা y স্কয়ার মাইনাস করে দিলাম। তো কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে x প্লাস 2y তার হোল স্কয়ার মাইনাস y তার হোল স্কয়ার, তাই তো? তাহলে কি দাঁড়ালো 30। দেখো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস b, তো x প্লাস 3y ইনটু x প্লাস y, এটাই তো দাঁড়ালো, তাই তো? a স্কয়ার মাইনাস b স্কয়ার কে ভাঙলাম a প্লাস b ইনটু a মাইনাস b তে। আচ্ছা এখানে কি ভাঙলাম 42, এটাকে কি ভাঙা যায়, দেখো x স্কয়ার প্লাস 3xy মাইনাস 2xy মাইনাস 6y স্কয়ার। কেন, আমরা ছোটবেলায় ফ্যাক্টরাইজেশন শিখেছিলাম যে মাঝখানের সংখ্যাটাকে এমন ভাবে নিয়ে আসতে হবে যাতে এই দুটো সংখ্যা দিয়ে তৈরি করা যেতে পারে সেটা, তাই তো? মানে 6 আর 1 দিয়ে তৈরি করলাম 1, তো 3 থেকে 2 বাদ দিলেই সেটা চলে আসছে। তো দেখো এখান থেকে তোমার 42, প্রথমটা থেকে কমন যাচ্ছে হচ্ছে x, তাহলে পড়ে যাচ্ছে x প্লাস 3y, ওয়াইটা থেকে যাচ্ছে মাইনাস 2y কমন, তারপর পড়ে যাচ্ছে দেখো x প্লাস 3y, পড়ে থাকলো 42, এখানে পড়ে থাকলো x প্লাস 3y ইন্টু x মাইনাস 2y, তাই তো? তাহলে এবার দেখো তোমার যখন লসাগু করতে দিয়েছে, লসাগু মানে কি, লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই তো? আগে বলো 30 আর 42, 30 আর 42 এর এলসিএম করলে কত হবে, আগে এখানে আমাকে হিসাব করতে হবে সংখ্যা। তো দেখো 30 আর 42 এর এলসিএম করে কত চলে আসছে 210, তাই তো? মানে এই জায়গাটার মধ্যে 210 আসছে এলসিএম, তাহলে এলসিএম বার করতে দিয়েছে, তো 210 করে দিলাম এখানে আমরা, ক্লিয়ার এটুকু। আর দেখো x প্লাস 3y দু জায়গাটাই কমন যাচ্ছে, তাহলে x প্লাস 3y নিয়ে নিলাম, এখান থেকে এক্সট্রা পড়ে আছে কি x প্লাস y নিলাম, আর এখান থেকে পড়ে আছে x মাইনাস 2y, তাহলে এই পুরোটাই হচ্ছে ওর এলসিএম, এই পুরোটা হবে ওর এলসিএম। বড় অঙ্ক, কিছু করার নেই। চলো পরের কোশ্চেন। বলা যাবে টি এর কোন মানের জন্য এই সমীকরণ দুটির কোনো সমাধান থাকতে পারে না, কোন সমীকরণ দুটো, tx plus 2y is equal to 5, আর বলছে t minus 1x plus 5y is equal to 2, এটা y হবে, টাইপে ভুলে এসেছে। সমীকরণ দুটির কোনো সমাধান থাকতে পারে না, এই সমীকরণ দুটোর কোনো সমাধান থাকতে পারে না। বলতো সমীকরণের সমাধান না থাকা মানে একটা গ্রাফের মধ্যে দিয়ে সমীকরণটা সবসময় প্যারালাল লাইন হয়ে যাবে, তাই তো? প্যারালাল লাইন হয়ে যদি যায় তাহলে ওই সমীকরণের কোনো সমাধান থাকতে পারে না। সমীকরণের সমাধান না থাকা সত্য হচ্ছে এটা প্যারালাল লাইন। প্যারালাল লাইন মানে কি, প্যারালাল লাইন মানে হচ্ছে দুটোরই এম সমান, তাই তো? দুটোরই এম সমান হবে, দুটোরই যদি এম সমান হয় তাহলে প্যারালাল লাইন হয়, এটা তো আমরা জানি, তাই তো? এটা তো আমরা জানি। তো m সমান মানে কি, y is equal to mx plus এটা যদি আমি এটাকে রিপ্রেজেন্ট করি তাহলে y is equal to কি হলো minus tx by 2 plus 5/2, এটাকে যদি আমি y is equal to mx plus তে করি তাহলে কি আসছে দেখো minus t minus 1 divided by 5 plus 2/5, এটাই তো ব্যাপার। তার মানে প্যারালাল লাইন হতে গেলে কি হবে, m পার্টটাকে সমান হতে হবে, m পার্টটাকে, এই যে এটা mx এর m আর এটাও কি mx এর m, তাহলে কোন দুটো সমান হবে, এই দুটো বার সমান হবে, তাই তো? এই দুটো বার সমান হবে, তাহলে কি সমান হচ্ছে t/2 is equal to t minus 1/5, তাহলে এখানে কি দাঁড়ালো 5t, এদিকে দাঁড়ালো 2t minus 2, তো 5t থেকে 2t বাদ দিলে 3t is equal to minus 2 और t is equal to কি হলো minus 2/3, t is equal to কি হলো minus 2/3, এটার অ্যান্সার হবে অপশন সি, t এর মান হবে minus 2/3। দেখো এবার তুমি যদি স্যার আমি জানি না যে
কি করলেন, y ইজিক্যাল mx প্লাস c, সেটা কি খায় না মাথায় দেয়? তাহলে ভাই বলতে হবে আগে চ্যাপ্টার ওয়াইজ ক্লিয়ার করো, দেন দেন দেখো আগে চ্যাপ্টার ওয়াইজ ক্লিয়ার করো, বিভিন্ন জায়গায় ব্যাচ চলছে, চ্যাপ্টার ওয়াইজ ক্লিয়ার করতে হবে তোমাকে। চ্যাপ্টার ওয়াইজ যদি তোমার নলেজ ক্লিয়ার না থাকে তুমি কিন্তু প্র্যাকটিস সেটের কোনো অঙ্ক বুঝতে পারবে না। চলো এরপর গুণোত্তর সিরিজের একটা পদ্ধতি এসছে 1 প্লাস 20, ঠিক আছে, ধরো প্লাস 1/20 স্কোয়ার প্লাস ডট 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 এরকম করে চলছে, 1/20 কিউব করে আনলিমিটেড টাইম পর্যন্ত চলছে। আচ্ছা এটা কি সিরিজ বলতো? এটা জিপি সিরিজ, তাই তো, জিওমেট্রিক সিরিজ, যেখানে শুরু বা প্রথম পদটা 1 হচ্ছে, আর এদের মধ্যে যেটা গুণ হয়ে হয়ে যাচ্ছে দেখো সকলের সাথেই, দেখো এখানে 1/20 গুণ হলো এর সাথে, তারপরে এর সাথে আবার 1/20 গুণ হলো, আবার এর সাথে 1/20 গুণ হলো, চলছে। তাহলে আর এর মান কি 1/20, আর এদের সাম বার করার ফর্মুলা কি? এবার সাম বার করার ফর্মুলাটা আমাকে ঠান্ডা মাথায় করতে হবে, যেটা সেটা হলো এটা একটা ইনফিনাইট সিরিজ মধ্যে যাচ্ছে, এবং ইনফিনাইট সিরিজের ফর্মুলা কি a/1 মাইনাস, তাই তো আমরা জানি a মানে এখানে 1, 1 মাইনাস আর মানে কত 1/20। এবার যদি বলো স্যার কি করে হলো স্যার a/1 মাইনাস আর, তাহলে তো আবার বলতে হবে এটা তো প্র্যাকটিস যাচ্ছে, এটা তো তুমি, আমি ভেবেই নিচ্ছি যে তুমি এই সমস্ত সমস্যা কিছু জানো, সেই বুঝেই আমি অঙ্ক করাচ্ছি, সুতরাং না জানলে চ্যাপ্টার ওয়াইজ তোমার নলেজ তৈরি করতে হবে। তো 20 কে 20 মাইনাস 1 19, 1/19/20, তো ওপরে নিচে কাটাকুটি করলে কি চলে আসছে 20/19, এটার অ্যান্সার কি হবে 20/19। চলো এরপর বলছে ভাগফল a স্কয়ার প্লাস a প্লাস 1, ভাগশেষ হচ্ছে a প্লাস 1, ভাজ্য হচ্ছে এটা, ভাজক কোনটা? আগে বলো তো ভাজক কোনটা? এইটাকে বলে ভাজক, এটাকে বলে ভাজ্য, এটাকে বলে ভাগফল, আর এটাকে বলে ভাগশেষ। স্যার এটা কি বললেন আরেকবার বলি। যেমন ধরো 7কে তুমি 2 দিয়ে ভাগ করছো, তো 3 দুগুণে 6, নিচে 1, এই 2টাকে বলে ভাজক, এই 7টাকে বলে ভাজ্য, এই 3টাকে বলে ভাগফল, আর এই 1টাকে বলে ভাগশেষ। ক্লিয়ার? তো এখান থেকে দেখো আমাদের এই 7 কি করে বেরোতে পারে? স্যার 2 × 3 6 প্লাস 1, তার মানে আমরা এরকম একটা বলতেই পারি ভাজ্য ইজিক্যাল টু ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ, এটা বলতে পারি কি পারি না? দেখো 2 × 3 6 প্লাস 1 করলে 7 চলে আসছে, তাহলে এখানেও তাই। ভাজ্যটা বলে দিয়েছে কি? ভাজ্যটা বলে দিয়েছে a⁴ প্লাস a স্কয়ার প্লাস a প্লাস 2, এটা ভাজ্য বলে দিয়েছে। ভাজক আমি জানি না, তো আমি x ধরলাম, ইনটু ভাগফল, ভাগফল কত বলেছে a স্কয়ার প্লাস a প্লাস 1 হলো, প্লাস ভাগশেষ কত আছে a প্লাস 1, এটাই তো আছে। তো প্রথমে এটাকে এদিকে নিয়ে চলে আসো, তো দেখো x ইনটু a স্কয়ার প্লাস a প্লাস 1 ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে a⁴ প্লাস a স্কয়ার, এই তো বাতিলই হয়ে গেল, আর 2 থেকে একবার দিলে 1, এটা দাঁড়াচ্ছে। তো এখান থেকে দেখো x এর মান কি দাঁড়াচ্ছে a⁴ প্লাস a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস a প্লাস 1, এটা দাঁড়াচ্ছে, তাই তো? এবার দেখো তুমি যেহেতু অপশন তোমার নেই, তুমি এখানেও অ্যান্সার করতে পারো, ঠিক আছে, অথবা তুমি এটাকে মনে করতে পারো আরেকটু এগিয়ে যাই। বারবার করে বলছি উইদাউট অপশন পরের দিন থেকে আমি কারোর কোনো অঙ্ক দেখবো না, উইদাউট অপশন কারোর কোনো অঙ্ক আমি পরের দিন থেকে আর দেখবো না, এইটা তোমরা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তো দেখো এটাকে কি করা যেতে পারে? এটাকে করা যেতে পারে a স্কয়ারের স্কয়ার, ভেঙে ভেঙে করছি, প্লাস 2a স্কয়ার প্লাস 1 মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস a প্লাস 1। স্যার কেন এরকম করলাম? আবার বলছি, যদি ফ্যাক্টরাইজেশন না জানো তাহলে কিন্তু খুব সমস্যা, কারণ এখান থেকে আমি a প্লাস 1 তার হোল স্কয়ারের ফর্মুলা বার করে নিয়ে আসছি। তো এটাই হলো a স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস a প্লাস 1, তাই তো? তো এটা কাটাকুটি করলে কি হচ্ছে দেখো a স্কয়ার a প্লাস 1, আর উপরে চলে আসবে দেখো a স্কয়ার প্লাস 1 প্লাস a ইনটু a স্কয়ার প্লাস 1 মাইনাস a, এটা কেটে গেল, তাহলে তোমার অ্যান্সার চলে এলো কি? অ্যান্সার দেখো পড়ে আসে a স্কয়ার প্লাস 1 মাইনাস a, কিছু বুঝে লাভ নেই, এটা অ্যান্সার।
এ স্কোয়ার প্লাস 1 মাইনাস, এটা তোমার অ্যান্সার। এগুলো কিন্তু সব সময় অপশন টেস্ট বেটার কিছু তৈরি করতে পারে, অপশন টেস্ট বেটার কিছু তৈরি করতে পারে। তো বারবার বলে দিচ্ছি, উইদাউট অপশন টেস্ট পরের দিন থেকে যদি তুমি নিয়ে আসো, তাহলে আমি আর কারোর কোনো অঙ্ক সলভ করে দেব না। এটা কিন্তু মাথার মধ্যে প্রথম থেকেই ঢুকিয়ে নাও, উইদাউট অপশন কেউ কোনো অঙ্ক সেন্ড করবে না। The sum up to 50 terms of the following series, এই সিরিজের 50তম টার্ম পর্যন্ত কি হবে? তো দেখো বলছে 3 প্লাস 2 মাইনাস 5 প্লাস 3 প্লাস 2 মাইনাস 5 প্লাস 3 প্লাস 2 মাইনাস 5, এরকম করে 50টা টার্ম চলছে, ঠিক আছে। তো দেখো 3 প্লাস 2 মাইনাস 5 করলে 0, 3 প্লাস 2 মাইনাস 5 করলে 0, 3 প্লাস 2 মাইনাস 5 করলে 0, মানে প্রতি তিনটে টার্ম পর পর সেই সিকোয়েন্সটা 0 হয়ে যাচ্ছে, প্রতি তিনটে টার্ম পর পর সেই সিকোয়েন্সটা কি হয়ে যাচ্ছে আমার 0 হয়ে যাচ্ছে। তার মানে এরকম করতে করতে 48 টার্ম পর সেটাও অ্যান্সার 0 হবে। কেন স্যার? কারণ স্যার 3 গুণিত হয়ে যাচ্ছে, তাই তো। 3 ষোলো 48, 3 3 0, 6 0, 9 0, 12 0, 15 0, এই করতে করতে 48তম পদে গিয়েও 0ই হলো, তাই তো। 48তম পদে গিয়ে 0ই হলো। আচ্ছা, তাহলে 50 টার্ম বলছে, তাহলে 49 আর 50 টার্ম কোনটা আসবে? আবার তো এগুলো রিপিট করবে, দেখো বারবার করে রিপিট করছে কি 3 2 আর মাইনাস 5, তাহলে রিপিট করবে কি 3 প্লাস 2, তাহলে সেটা অ্যান্সার কি হবে 5। কারণ এটা 49তম টার্ম, এটা 50তম টার্ম, আর 50তম টার্ম পর্যন্ত যেটা বলেছে 5 অ্যান্সার। বলেছে রুট 15 যদি 3.88 হয় তাহলে এর ভ্যালু কত? তাহলে এটাকে তোমাকে 15 করতে হবে, 15 না করলে অঙ্ক করবো কি করে? তো 15 করতে গেলে স্যার কি করা যায়, যে এই বোথ সাইডে 3 দিয়ে গুণ করে ফেলো, বোথ সাইডে 3 দিয়ে গুণ করে ফেলো, তাই তো। তাহলে দেখো এখানে চলে এলো রুট 15, আর 3 ইন্টু 3 মানে 9, 9 রুট করলে আবার 3। তো দেখো রুট 15 মান আমি জানি 3.88 বলে দিয়েছি, ডিভাইডেড বাই 3, তাই তো। তাহলে 1.29 প্রায় 1.29 প্রায়, ঠিক আছে তো। চলো এরপর আমাদের 3 মাস 6 মাস এবং 9 মাসের রেকর্ড কোর্স যেগুলো আছে, যেমন পুলিশের কোর্স 3 মাসে 1499, 6 মাসের জন্য 2099 এবং 9 মাসের জন্য 2499। সেম ভাবে রেগুলার ম্যাথ, যারা শুধু ম্যাথ স্পেশাল ক্লাস কিনতে চাও তাদের 3 মাসের জন্য পড়বে 1499, কেউ যদি 6 মাস কেনো তাহলে পড়বে 1999, আর কেউ যদি 9 মাস কেনো তাহলে পড়বে 2499। রেগুলার ইংলিশও তাই। আর যদি কেউ ম্যাথ ইংলিশ জিকে জিআর কম্বো প্যাকেজ কেনো, যেখানে প্রায় 250-300 ভিডিও রয়েছে, ভিডিও ক্লাস রয়েছে, বড় বড় ক্লাস রয়েছে, তোমরা প্রচুর কিছু উন্নতি করতে পারবে নিজেরা। সেখানে 3 মাসের কোর্স কিনলে 2699, 6 মাসের জন্য 3699 এবং 9 মাসের জন্য 4699 কোর্স ফিস। এটা অনলাইন রেকর্ড ক্লাস। পরের কোশ্চেন দেখো, দিনেশ লেন্ড ₹600 টু সুরেশ ফর 2 ইয়ার্স। 2 বছরের জন্য সুরেশকে 600 টাকা ধার দেয়, অ্যান্ড 150 টু রমেশ। হাতের লেখা অত্যন্ত অপরিষ্কার, হাতের লেখা পরিষ্কার করবে, যে দিয়েছো। ₹150 টু রমেশ ফর 4 ইয়ার্স। 150 টাকা রমেশকে দিয়েছে 4 বছরের জন্য, 600 টাকা দিনেশকে দিয়েছে 2 বছরের জন্য। রিসিভ অল টুগেদার ফ্রম বোথ অ্যাট 90 অ্যাজ ইন্টারেস্ট। 90 টাকা ইন্টারেস্ট পেয়েছে। ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, সে টোটাল কত টাকা দিয়েছে বলো তো মার্কেটে? সে টোটাল কত টাকা দিয়ে ফেলেছে মার্কেটে? সে টোটাল দিয়ে ফেলেছে হচ্ছে 600 ইন্টু 2 1200 টাকা, আর আরেকজন দিয়েছে 150 ইন্টু 4, তাই তো। তার মানে মোট 1800 টাকা সে মার্কেটে দিয়ে ফেলেছে, এবং 1800 টাকা দিয়ে সে 90 টাকা ইন্টারেস্ট পেয়েছে। টোটাল টাকা 90 ইন্টারেস্ট পেয়েছে, তাই তো। পার ইয়ার বলেনি,
টোটাল 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 মানে এই 2 বছর 4 বছর সব মিলিয়ে সে 90 টাকা ইন্টারেস্ট পেয়েছে 1800 টাকা দিয়ে। তাহলে রেট অফ সিম্পল ইন্টারেস্ট কত, রেট পার্সেন্টেজ কত, এটা তো বাংলা হিসাব। যে দেখো 90 টাকা ইন্টারেস্ট পেয়েছে প্রতি 1800 টাকায়, তাই তো 90 টাকা ইন্টারেস্ট পেয়েছে প্রতি 1800 টাকায়, পার্সেন্টেজ মানে কি ইন্টু 100%, শূন্য শূন্য কেটে দাও, 18 দিয়ে 90 কাটলে 5 18 90, তাহলে অ্যান্সার কি হবে 5%। রেট অফ ইন্টারেস্ট কত 5%। বলছে a trader bears a loss of 25% by selling 40 needles for ₹10। আচ্ছা 10 টাকায় 40টা নিডেল বিক্রি করায় তার 25% লস হয়েছে। হাউ মেনি নিডেল শুড হি সেল ফর ₹20 in order to earn a profit of 20%? 20% প্রফিট করতে গেলে কি করবে? দেখো একবার 10 টাকা একবার 20 টাকায় ঝামেলা, তাহলে সবগুলোকেই 10 টাকায় নিয়ে যাও বা সবগুলোকেই 20 টাকায় নিয়ে যাও। তো দেখো 10 টাকায় 40টা মাল তাতে লস হয়েছে, তো সেই যদি 25% লস করতে হয়, তাহলে বলো তো সেই যদি 25% লস করতে হয়, তাহলে বলো তো তাকে 20 টাকায় কটা নিডেলস বিক্রি করতে হতো? 80টা। এটা তো বাংলা হিসাব, যে 10 টাকায় যদি সে 40টা বিক্রি করে তাহলে 20 টাকায় 80টা বিক্রি করে, ব্যাপারটা একই হলো। তার মানে 80টা যদি বিক্রি করে 20 টাকায় তাহলেও তার 25% লস, তাহলে 20 টাকায় কটা মাল বিক্রি করলে তার 20% লাভ হবে, তাই তো 25% লস, মানে 100 টাকার মাল 75 টাকায় যদি বিক্রি করে তাহলে 80টা বিক্রি করতে পারবে, টোটাল কস্টিং 75 ইন্টু 80। এবার সে যদি গেইন করতে চায় 20 টাকা, মানে 120 টাকা করে যদি হয়ে যায় প্রফিটে হয়, তাহলে তার কতগুলি মাল কিনতে হবে, তাই তো কতগুলি মাল তাকে কিনতে হবে বা নিডেলস। তাহলে নিডেলস কত হলো 75 ইন্টু 80 ডিভাইডেড বাই 120। এগুলো তো আমি প্রফিট লস চ্যাপ্টারে ডিটেলস অ্যানালাইসিস করে দিয়েছি। 40 দিয়ে গেলে 2, 3 দিয়ে গেলে 25, 25 দুগুণে 50, তার মানে 20 টাকায় 50 টাকার হিসাবে যদি কেনে তাহলে তার 20% লাভ হবে। বলছে 95 টাকাকে এমন 3টি অংশে বিভক্ত করো যেন প্রথমটির 10% হারে, দ্বিতীয়টি 4% হারে আর তৃতীয়টির 8% হারে 4 বছরের সুদ সমান হয়। সব ক্ষেত্রেই সুদ সমান হয়েছে, তাহলে আমি সুদের অনুপাতটা বার করে নিই। সুদের অনুপাত 3টি অংশে বিভক্ত করেছে, তাহলে I1:I2:I3। এগুলো কনসেপ্ট তো সব ক্লাসে শিখিয়ে দিয়েছি তোমাদের, তোমরা নিশ্চয়ই পারবে। 10% হারে 4% হারে 8%, সবই 4 বছর, তাহলে 10% হারে 4 বছরের সুদ কত? আচ্ছা সবই যখন 4 বছর তাহলে ওটাকে বাদই দিয়ে দিয়ে রেশিও থেকে, তাহলে একটা 10% হারে, একটা 4% হারে আর একটা 8% হারে, সবগুলোতেই 4 বছর আছে, তো ওটা 4 তো সবার সাথেই কেটে যাবে, তাই ওটা হিসাব করে লাভ নেই। তো ওই 2 দিয়ে কাটলে কি হচ্ছে 5:2:4, তাই তো এটা হলো I1:I2:I3 রেশিও। তাহলে আমরা তো জানি এখান থেকে আমরা কিভাবে P1:P2:P3 রেশিও বার করি। কেন বার করি? জাস্ট এর উল্টোটা, কারণ ইন্টারেস্ট যদি সেম হয়ে যায় তাহলে প্রিন্সিপালের রেশিও ইন্টারেস্টের রেশিও উল্টো হয়, এটা আমরা ক্লাসে কনসেপ্ট শিখিয়েছি, তাই এখানে আর ডিটেলস কনসেপ্ট বলছি না। তাহলে এই রেশিও কি হবে 1/5:1/2:1/4, তো করলে কি হচ্ছে 4:10:5, তাই তো 5, 2 আর 4 এর এলসিএম করলাম 20, 20 দিয়ে সবাইকে গুণ করে দিলাম, 20/5 4, 20/2 10, 20/4 হচ্ছে 5, হলো 4:10:5। আচ্ছা এবার ক্ষুদ্রতম অংশটি কত আছে? ক্ষুদ্রতম অংশ কোনটা ভাই? 4 হচ্ছে আমার ক্ষুদ্রতম অংশ, তাই তো তাহলে ক্ষুদ্রতম অংশটা কত হবে? দেখো 4 বাই কত, 4 10 14 আর কত 19, 19 মধ্যে প্রথম অংশের ক্ষেত্রে 4 টাকা, তাহলে 19 মধ্যে 4 টাকা হলে 95,000 কত, 95 দিয়ে গুণ, তাহলে 4 5 20,000 টাকা অ্যান্সার। 4 5 20,000 টাকা হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? ক্ষুদ্রতম অংশটা হচ্ছে 20,000, এগুলো আমরা সব ক্লাসে পড়িয়েছি। এক ব্যক্তি বাড়ি করার জন্য 10% সরল সুদে এত টাকা ধার করলো, ব্যক্তিটি বাড়ি বানাতে 1 বছর লাগলো, ভালো কথা। এরপর মাসিক 11,875 টাকায় ভাড়া নিল,
ওই ভাড়ার টাকা জমিয়ে কত বছর পর সুদে আসলে সমস্ত টাকা সে শোধ করবে। ভাবো 10% সরল সুদে সে টাকা নিয়েছে 60,000 টাকা, হলো 6 লাখ টাকা নিয়েছে। বেশ, 1 বছর ধরে বাড়ি বানিয়েছে, তার মানে 1 বছর ধরে সে টাকা সুদটা দিয়েছে, কিচ্ছু করার নেই। এরপর মাসিক 11,875 টাকা করে ভাড়া বসিয়েছে। কত বছর পর সুদে আসলে সমস্ত টাকা শোধ দেবে? ঠান্ডা মাথায় বুঝতে হবে কতদিন পর এই টাকাটা শোধ দেবে। ঠিক আছে, এবার দেখো 60,000-এর 10%, ভালো করে বুঝো, 60,000 তো না, 1 2 3 4 5টা শূন্য, 2 3 4 5টা শূন্য, এর 10%, এই 10% করে সুদ দেবে সে বলেছে, মানে সুদ সে দেবে কত? সুদ সে দেবে কত? 60,000 টাকা করে, 60,000 টাকা করে প্রতি বছর সুদ দেবে। প্রথম বছর কিন্তু এই 60,000 টাকা দিয়েছে, কিন্তু কোনো টাকা পায়নি। তারপর থেকে মাসিক 11,875 টাকা করে সে সুদ দিচ্ছে। তাহলে 1 বছরের সুদ দিতে তার কত কত টাকা লাগবে, মানে কত টাকা, সরি, 11,875 টাকা সে ভাড়া দিয়েছে। তাহলে 1 বছরে সে কত টাকা পাবে? 11,875 ইন্টু 12, তাই তো, মানে 12 মাসে। তাহলে 11,875 ইন্টু 12 যদি করি, আমাদের আছে 1,42,500 টাকা, তাই তো, 1,42,500 টাকা। তাহলে 1,42,500 টাকা করে সে জমাচ্ছে প্রতি মাসে। ঠিক আছে, সুদ সমেত ফেরত দিতে হবে, মানে 6 লাখ টাকাও দিতে হবে, এই 60,000ও দিতে হবে, তারপরেও এক্সট্রা টাকা করে দিতে হবে। ঠিক আছে, এবার দেখো প্রথম বছরের শেষে তার মাথায় 6 লাখ টাকার সুদ তো আছেই। দেখি, 60, 600, 6,000, 7,000, 6 লাখ, 1 2 3 4 5, হলো 6 লাখ টাকা সুদ আছেই, এটা তাকে দিতে হচ্ছেই, হলো। তারপরেও প্রতি মাসে 60,000 করে কিছু একটা মাস জড়ো হয়েছে। এই যে টোটাল মাসটা, সেটাই কার সাথে সমান হবে? সমান হবে 142,500 করে কত বছর দিচ্ছে তার উপরে। এবার এখানে একটা ছোট্ট প্রশংসা হচ্ছে, এখানে আরো তাহলে 60,000 টাকা বেশি দিতে হবে, কারণ প্রথম বছরে কিন্তু সে সুদ শুধুমাত্র পেয়েছে, সুদ দিতে হয়েছে, কিন্তু তার কোনো প্রফিট হয়নি, তার কিন্তু কোনো প্রফিট হয়নি। ক্লিয়ার? এটুকু কি ক্লিয়ার? এটুকু কি ক্লিয়ার? সব থেকে বেটার হচ্ছে যারা অপশন টেস্ট, বারবার বলছি অপশন ছাড়া এর পরের দিন থেকে কোনো অঙ্ক দেখা হবে না। তার মানে ভাবো 6,60,000 টাকা তার মাথায় দেনা রয়েছে অলরেডি, তারপরে সে 1,42,500 টাকা করে দেনা প্রতি মাসে দিচ্ছে, তারপরেও তার প্রতি মাসের দেনা হয়ে যাচ্ছে 60,000 টাকা করে। তো তুমি ভাবো যে প্রতি মাসে প্রতি বছর যে 60,000 টাকা করে দিতে হচ্ছে, আর প্রতি বছর তার নেট ইনকাম হচ্ছে কত? যা পেনে কালি হয়ে গেল, এরপরেও দেখো তাকে যেহেতু প্রতি মাসে দিতে হচ্ছে, তো ব্যাপারটাকে এইভাবে অ্যানালাইসিস করো যে 1,42,000-এর মধ্যে 60,000 টাকা তার শুধু প্রতি বছর সুদেই চলে যাচ্ছে, তাই তো। তাহলে 1,42,500 থেকে 1,42,500 থেকে তুমি যদি 60,000 বাদ দিয়ে দাও, তাহলে 82,500 টাকা করে এই দুটোর মধ্যে ব্যবধান কত? এই দুটোর মধ্যে ব্যবধান হচ্ছে 82,500। এই এই 1,42,500 করে তোলার পর 60,000 করে এমনি ফি দিতে পারছে, তারপরও 82,500 টাকা করে শেষটা দিচ্ছে। সেটা কোন টাকার সুদ মেটানোর জন্য? সেটা শুধুমাত্র এই টাকা মেটানোর জন্য। তো ডিভাইডেড করে দাও 82,500 দিয়ে, দেখো কত বছর লাগবে। তো 660000 ডিভাইডেড বাই 82,000 ডিভাইডেড বাই 82,500 করলে কত হচ্ছে? নিজেরা একটু করে দেখো। 66, তাহলে আমাকে একটু করতে দাও, 1 2 3 4 ডিভাইডেড বাই 82,500, 8। তার মানে সে যবে থেকে টাকা দেওয়া শুরু করছে, তারপরে 8 বছর পর সেই টাকা ও সুদে আসলে দিয়ে দিতে পারবে। এবার প্রশ্নটা হচ্ছে ওই টাকা জমিয়ে কত বছর পর সুদে আসলে সমস্ত টাকা শোধ করবে। প্রশ্নটা হচ্ছে কত বছর, এখানে প্রশ্নের মধ্যে এরর আছে, কত বছর?
যদি বলে টাকা যেদিন থেকে দেওয়া শুরু হচ্ছে বা টাকা জমানো শুরু করছে তার থেকে কত বছর, তাহলে হবে 8 বছরের অ্যান্সার। যদি বলে যে যেদিন থেকে সে টাকা ধার নিয়েছে তারপর কত বছর, তাহলে সেটা 8 + 1 9 বছর হবে। ক্লিয়ার? ব্যাস, বেসিক হিসাব। পরের কোশ্চেন, এক ব্যক্তি 2,80,000 টাকা তার 15 বছরের পুত্রের জন্য 13 বছরের কন্যার জন্য এমনভাবে রাখলেন যে 18 বছর বয়সে পুত্র ও কন্যা সুদে আসলে সমান টাকা পাবে। বার্ষিক সুদের হার 10% হলে কন্যার জন্য কত টাকা বন্টন করা হয়েছিল? তো দেখো, একজনের বয়স 15, একজনের বয়স 13, দুজনেই যখন 18 হবে, তার মানে এর টাকাটা খাটবে 3 বছর, এর টাকাটা খাটবে হচ্ছে 5 বছর, তাই তারা সুদে আসলে সমান টাকা পাবে। দেখো এই প্যাটার্নের অঙ্ক আমরা সব করে দিয়েছি। সুদে আসলে সমান টাকা মানে আমি আগে অ্যামাউন্টের রেশিওটা বার করে ফেলি। তো দেখো প্রথম বছর যার 15 বছর তার 3 বছর খাটবে, সুদের হার কত? 10%। তার মানে তার সুদ কত পেয়েছে? 30 টাকা। 100 টাকার উপরে 30 টাকা সুদ হলে অ্যামাউন্ট 130 টাকা। আর যার 5 বছর 10% করে খেটেছে মানে 50 টাকা সুদ পেয়েছে, তার অ্যামাউন্ট কত হবে? 150 টাকা। তো রেশিও করলে কি আসে? 13:15 অ্যামাউন্টের রেশিও। সেম অ্যামাউন্ট যদি হয়ে যায় তাহলে প্রিন্সিপাল রেশিও জাস্ট উল্টোটা হবে, মানে 15:13। এগুলো তো পাশে আমি শিখিয়ে দিয়েছি কনসেপ্ট কেন হবে, তাই তো? তাহলে টোটাল টাকা রেখেছে কত? 28,000 টাকা। তাহলে বলতো আমাদের হিসাবে টোটাল টাকা কত? 28। 28 মানেই কত? 28-এর পর 4টে শূন্য। তাহলে প্রশ্নটা হচ্ছে কন্যার মধ্যে কন্যাকে 13 বছরের কন্যা মানে যার টাকাটা বেশি দিন খেটেছে তাকে কম টাকা দিতে হবে। তার মানে কন্যা মানে 13, তাই তো? এটা কন্যা আর এটা পুত্র। তাহলে তাহলে কন্যার নামে কত টাকা রেখেছে? কন্যার নামে রেখেছে 13, 4টে শূন্য, অ্যান্সার। 28 মানে 28, 13 মানে 13, 4টে শূন্য যেরকম আছে রাখুন। ঠিক আছে। বার্ষিক 8% সরল সুদে কত টাকা ব্যাংকে গচ্ছিত রাখলে কোনো ব্যক্তি প্রতিদিন 10 টাকা সুদ পাবে? আরে ভাই, প্রতিদিন সুদ পালো আর বার্ষিক সুদের হার দুটোর মধ্যে তফাৎ আছে, তাই তো? প্রতিদিন সুদ পাওয়া আর বার্ষিকের মধ্যে একটা তফাৎ আছে। তাহলে বলো প্রতিদিন সেই লোকটা প্রতিদিন সেই লোকটা কত টাকা সুদ পাচ্ছে? 10 টাকা। তাহলে 1 বছর মানে কত? 365 ইন্টু 10 মানে 3,650 টাকা সে সুদ নিচ্ছে প্রতি বছর, যেটা নাকি 8% করে বলছে। 8%, তাহলে 100 টাকায় 8 টাকা সুদ। যে 8 টাকা সুদ বলছে সেটাই বলছে 3,650, 8 মানে 3,650। তো কত টাকা ব্যাংকে রাখলো? মানে 100 টাকা মানে কত, তাই তো? 3,650 ইন্টু 100 ডিভাইডেড বাই 8, কাটাকুটি করে দেখো কত হচ্ছে। তো প্রথমে আমি এটাকে কি দিয়ে কাটতে পারি? 4 দিয়ে কেটে দাও 25, 2 2 দিয়ে কেটে দাও 1825। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 1825 ইন্টু 25, তাই তো? 1825 ইন্টু 25, 45,625 টাকা। 45,625। অপশন না হলে আমি এগুলো দেখাতেই পারছি না, তুমি অপশন দেখেই কি করে অ্যান্সারটা করে দেবে? বারবার বলছি উইদাউট অপশন। প্রত্যেককে বলছি যে দিয়েছো, যে দাওনি বা যে দেবে বা যারা দাও প্রত্যেককে বলে দিচ্ছি অপশন ছাড়া কোনো অঙ্ক ভবিষ্যতে দিলে আমি আর সলভ করে দেবো না। চলো, বলছে কি 2 pipes A and B fill a tank in 24 minutes। হাতের লেখা অত্যন্ত বাজে। A আর B, হ্যাঁ দাও। প্রশ্নটা তাহলে কি বললো আমাদের? এই প্রশ্নটা কি বললো? যে A আর B পাইপ, দুটো পাইপ, একটা 24 মিনিট আর একটা 32 মিনিটের জন্য খোলা হয়। মানে একটা, সরি, A পাইপ 24 মিনিট আর B পাইপ 32 মিনিট চালালে, আলাদা আলাদা ভাবে চালালে ট্যাঙ্ক ভর্তি হয়ে যায়। তো ট্যাঙ্কের ক্যাপাসিটিটাকে বার করে নিই এলসিএম করে। 24 আর 32 এলসিএম 96। এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি কত হচ্ছে? প্রথম পাইপের এফিসিয়েন্সি কত? 96/24। তার সেকেন্ড পাইপের এফিসিয়েন্সি 96/32, 3। এটাই তো প্রশ্ন। কেন স্যার এরকম হলো? সমস্ত কিছু আলোচনা করে দিয়েছি ব্যাচে। আচ্ছা, আফটার হাউ মাচ টাইম শুড পাইপ বি ক্লোজ সো দ্যাট দ্য ট্যাঙ্ক উইল বি ফিল্ড ইন 18 মিনিটস? 18 মিনিটে ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আগে
96 ইউনিটের মধ্যে দেখো ঠান্ডা মাথায় দেখো এ আর বি পাইপ প্রথমে শুরু করে দিয়েছে, বলেছে কতক্ষণ পর পাইপ বিটাকে ক্লোজ করে দিলে পুরো পাইপটা 18 মিনিটে ভর্তি হবে। তার মানে এ বি শুরু করলেও বি মাঝখানে বন্ধ হয়ে যায়, কত মিনিট জানি না, তারপর বাকিটা এ কাজ করে। তার মানে এ এমন একটা ব্যক্তি যে 18 মিনিট ধরেই কাজ করেছে। এ 18 মিনিট ধরে কাজ করলে কত ইউনিট জল এ শুধু ভরেছে? এক মিনিটে 4 ইউনিট, 18 মিনিটে 18 ইন্টু 4 72 ইউনিট জল ভরেছে এ। তাহলে বি নিশ্চয়ই বাকিটা ভরেছে, 96 থেকে 72 বাদ দিয়ে 24 ইউনিট বি ভরেছে। বি এক মিনিটে 3 ইউনিট করে ভরলে বি এর কত সময় লাগে? 24 ইউনিট ভরতে 8 মিনিট, তাই তো? তাহলে বি 8 মিনিট এটা ভরতে পারবে, ক্লিয়ার? তাহলে তো আর তো কোনো প্রশ্নই নেই, বি যদি 8 মিনিটে ব্যাপারটা ভরে নেয়, তাহলে কতক্ষণ পর বি পাইপটা বন্ধ করা হয়েছে? বি পাইপ বন্ধ করা হয়েছে কত মিনিট পর? 8 মিনিট পর। যদি বলতো মোট কাজ শেষ হওয়ার কত মিনিট আগে বি পাইপ শেষ হয়েছে বন্ধ করা, তাহলে হতো কি 18 মাইনাস 8 10 মিনিট। যেহেতু বলেছে পাইপ শুরু হওয়ার কত মিনিট পর বি বন্ধ হয়েছে, সেটা হবে 8 মিনিট। তার মানে এইখানে 8 মিনিট আর এখানে 10 মিনিট, টোটাল 18 মিনিট। A certain number of men can do a work in 60 days. If there were 8 more men, it could be finished in 10 days. ঠিক আছে? How many men are there? 60 জন মিলে একটা কাজ করেছে। কতজন মিলে? সরি 60 দিনে কতজন মেন জানি না, তো ম্যান। সেই কাজ সেম কাজ যদি 10 জন মিলে করতে হয়, 10 জন না সরি 10 দিনে করতে হয়, তাহলে বলেছে আগের থেকে 8টা ম্যান বেশি লেগেছে। স্যার হঠাৎ করে মাঝখানে ইজিক্যাল চিহ্ন কেন এলো? কারণ দুদিকেই কাজ সমান। এগুলো যখন টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার আমি পড়িয়েছি তখন বলে দিয়েছি, বুঝে লাভ নেই, তাই তো? তাহলে 10 দিয়ে 60 দিয়ে কাটলে 6, তার মানে 6টা ম্যান, মানে m প্লাস 8। তাহলে একটা কাটাকুটি কি কোথাও ভুল হলো? হ্যাঁ, কাটাকুটি তো ভুলই হলো। এখানে তো বলেছে লেস, এটা তো খেয়াল করিনি। ইট কুড বি ফিনিশড ইন 10 ডেজ লেস, মানে আগে যা লাগতো তার থেকে 10 দিন কম লাগে বলেছে, আর আমি তো 10 দিন করে ফেলেছি, এটা তো আমারই ভুল, আমি খেয়াল করিনি। 10 দিন কম লাগে মানে কি, আগে যদি 60 দিন লাগতো তাহলে এখন 50 দিন লাগে। তাহলে কি দাঁড়ালো? 6 মেন ইজ ইকুয়াল টু 5 মেন প্লাস 5টা 40। তো একদিকে মেন ইজ ইকুয়াল টু কত দাঁড়ালো? 40, তাই তো? 6m থেকে 5m বাদ দিলে m চলে এলো, m ইজ ইকুয়াল টু চলে এলো 40। হাউ মেনি মেন আর দেয়ার? তাহলে তাদের মধ্যে কতগুলি মেন আছে? 40 জন। প্রথম অবস্থায় ছিল 40 জন, বর্তমানে কতজন আছে? 48 জন। তাহলে আগে ম্যান ছিল কতজন? 40 জন। এখন ম্যান আছে কতজন? 48 জন। প্রশ্নটা হচ্ছে যে হাউ মেনি মেন আর দেয়ার, এটা দিয়ে প্রশ্ন বোঝা যাচ্ছে না সেখানে কতজন মানুষ আছে। আরে সেখানে মানে কি আগে না এখন? কোনো প্রশ্ন ঠিকঠাক নেই, তাহলে প্রশ্নটার মধ্যে ঠিক করতে হবে। যদি আগে বলে তাহলে 40 হবে, এখন বললে হবে 48। বলছে একটি পোল্ট্রি ফার্মে 50টি মুরগি আছে, 10 দিনে 375টি ডিম পারলে শতকরা কত ডিম পাওয়া যায় দিনে? আচ্ছা, 50টা মুরগি 10 দিনে 375টা ডিম পারে, তাহলে একদিনে কটা পারে? 10 দিনে যদি সে 375টা ডিম পারে টোটাল, তাহলে একদিনে পার ডেতে করলে কত করবে? 37.5টা করে ডিম পারছে প্রতিদিন, তাই তো? এবার ডিম পারলে দিনে শতকরা কত ডিম পাওয়া যায়? দিনে দিনে একদিনে 37.5টা করে ডিম পাওয়া যাচ্ছে। কার নিরিখে? 50টা মুরগির নিরিখে। 50টা মুরগি 37.5টা করে ডিম দিচ্ছে টোটাল। তাহলে পার্সেন্টেজ করলে কি হচ্ছে? 37.5টা ডিম দিচ্ছে 50টা মুরগি, পার্সেন্টেজ মানে ইনটু 100%, তো 75% ডিম প্রতিদিন পাওয়া যাচ্ছে। প্রতিদিন 75% করে ডিম পাওয়া যাচ্ছে 50টা মুরগিতে। আবার যদি এখানে এই অঙ্কটা যদি প্রতি মুরগি হিসাবে কত, তখন আবার কিন্তু এটাকে আবার 50 দিয়ে ভাগ করে দিতে হতো 75কে, তখন হতো 1.5% পার মুরগিতে। এটা টোটাল 50টা মুরগির মধ্যে হিসাব করে দিলাম। এবার বলছে অমল এসবিআই ব্যাংকে এত টাকা জমা দিয়ে 2 বছরের জন্য একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খোলেন, যদি বার্ষিক 7% তিনি সুদ
কি লিখেছে কিছুই বোঝাও যায় না। যদি বার্ষিক 7% তিনি সুদ পান তবে 3 মাস অন্তর কত টাকা সুদ পাবেন? এটা কি লিখেছো বাবা? কিছু, এটা কি লিখেছো কিছুই বোঝা যাচ্ছে না। এটা কি যে লিখেছো কিছু, মানে বাংলা কোশ্চেন এমনি, মানে এমনি বলে দিই ওভারঅল কনসেপ্টটা কি বলতে চাইছো। যে 1 লাখ টাকা জমা দিয়ে 2 বছরের জন্য ফিক্সড ডিপোজিট, মানে 2 বছর পর সে টাকাটা তুলে নেবে বার্ষিক 7% হিসাবে তিনি সুদ দেবে। 3 মাস অন্তর কত টাকা সুদ পাবে, মানে প্রতি 3 মাস অন্তর অন্তর কত টাকা সুদ সে পাবে। ঠিক আছে, যেহেতু যেহেতু এটা তোমার কি যেন বলে ফিক্সড ডিপোজিটের টাকা, বুঝে লাভ নেই। 1 লাখ টাকার ওপরে এক এক বছরে 7% পাচ্ছে, তাহলে 2 বছরে 14% পাবে। 1 লাখ টাকার 14%, 1 2 3 4 5, এর 14% মানে কি? এর 14% মানে হচ্ছে 14,000 টাকা। এটা পাচ্ছে কত? 2 বছরে। আর 3 মাস অন্তর অন্তর কত টাকা পাবে? কত? 3 মাস অন্তর অন্তর যদি করে এই 14,000 টাকাটাই, 3 মাস অন্তর অন্তর 14,000 টাকা টোটাল সুদে 14% মানে 14,000 টাকা। তাহলে এই 14,000 টাকাটা 2 বছর পর টোটাল সে সুদ পেত। কিন্তু সে 3 মাস অন্তর অন্তর যদি সুদ নিতে যায় তাহলে কি হবে? তাহলে দেখো 3 মাস অন্তর অন্তর সে কটা সুদ পাবে? 3 6 9 12, 12 24, মানে মোট 8 বার সুদ পাচ্ছে, তাই তো? 3 মাস অন্তর অন্তর করলে 2 বছরে সে 8 বার সুদ পাচ্ছে, তাহলে এক একবারে সে কত টাকা সুদ পাচ্ছে? 14,000 ডিভাইডেড বাই 8, 14,000 ডিভাইডেড বাই 8, এইটা সুদ পাচ্ছে সে প্রতি 3 মাস অন্তর অন্তর। তো কাটাকুটি করলে কি হচ্ছে? 1750, 1750 টাকা করে প্রতি 3 মাস অন্তর অন্তর সুদ পাচ্ছে। এরপরে কি বলছে? এ বাকেট কন্টেন্টস 2 লিটার মোর ওয়াটার when it is filled 80% in comparison when it is filled 66 2/3%। আচ্ছা, বলছে একটা বাকেট সেটা কি 2 লিটার বেশি জল ধরতে পারবে কখন? যখন 80% হবে কার রেসপেক্টে? 66/2/3 এর রেসপেক্টে। যখন 66/2/3% ভরতো তার থেকে যদি 80% এসে যদি যায় তাহলে সে 2 লিটার বেশি জল ভরতে পারবে। বেশ, হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য বাকেট? দেখো সে 80% জল একবার ভরছিল, একবার 66/2/3% জল ভরছিল। তাহলে এবার যবে সে 80% জল ভরছে সেবার সে কত পার্সেন্ট জল বেশি ভরছে বলতো? কত পার্সেন্ট জল বেশি ভরছে? তুমি বলবে স্যার 13.33% জল। আবার হয়ে গেল যে 80 থেকে স্যার 66/2/3% বাদ দিয়ে দিন, তাই তো? তাহলে সেটা কি হলো? 13.1/3% জল বা 40/3% জল, মানে 40/3% জল বেশি ভরছে। ঠিক আছে তো? বেশি ভরছে যখন সে 2 লিটার ভরছে। তার মানে 40/3 কাকে রিপ্রেজেন্ট করছে? 2 লিটারকে রিপ্রেজেন্ট করছে। হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য রাকেট? ক্যাপাসিটি মানে কি? 100%, তাই তো? 100% মানে কত? মানে যখন 66 ইউনিট জল ভরছিল আর যখন 80 ইউনিট জল ভরছে এদের মধ্যে ব্যবধান হচ্ছে 2 লিটার। মানে 66 ইউনিট জল ভরা হয়ে গেল, 66.23%, 66.66% জল ভরা আছে, তার মধ্যে আরো 2 লিটার জল ঢাললাম, দেখলাম 80% হয়ে গেল, মানে আরো ঢাললাম কত? 40/3%। এটা মানেই হচ্ছে 2, 100% মানে কত? এই তো কোশ্চেন। তাহলে 2 ইন্টু 100 ডিভাইডেড বাই 3, ওপরে 40 চলে গেল, তাই তো? টোটাল ক্যাপাসিটি কত? টোটাল ক্যাপাসিটি কত? 4 2 8, 8000/3, 8000/3 এটা হচ্ছে ওর টোটাল ক্যাপাসিটি। ঠিক আছে, এত লিটারের ক্যাপাসিটি আছে। ঠিক আছে, চলো এরপরের প্রশ্ন কি? ও আমারই তো ভুল হয়ে গেল নিতাই, আমারই ভুল হয়ে গেল কাটাকুটি, কাটাকুটি তো আমারই ভুল। ডিভাইডেড বাই 40 হতো, কিন্তু 40/3 আমি তো 3/40 করে ফেলেছি, আর আমারই ভুল। 3×5 = 15 অ্যান্সার হবে, এটা আমারই ভুল হয়েছে। এটা 3×5 = 15 হবে, ক্যাপাসিটি অফ দ্য বাকেট হবে 15 লিটার। দেখো এ ম্যান স্পেন্স 75% অফ হিজ ইনকাম, প্রচন্ড হট ফেভারিট কোশ্চেন, প্রত্যেকবার পরীক্ষায় আসে।
এ ম্যান স্পেন্ডস 75% অফ হিজ ইনকাম, তার মানে তার ইনকাম যদি 100 টাকা হয় তাহলে সে খরচ বা এক্সপেন্ডিচার করে ফেলেছে 75 টাকা, আর সেভিং সে করে ফেলেছে কত টাকা, 25 টাকা। 100 টাকার মধ্যে 75 টাকা সে স্পেন্ড বা খরচা করেছে, তাহলে সেভিং করছে কত, 25 টাকা, তাই তো। হিজ ইনকাম ইজ ইনক্রিজ বাই 20%, তার ইনকাম বেড়ে গেছে কত, 20%, তার মানে ইনকাম কত হবে, 120 টাকা। অ্যান্ড হি ইনক্রিজ হিজ এক্সপেন্ডিচার বাই 10%, তার এক্সপেন্ডিচারটাকে 10% বাড়িয়েছে। 75 10% মানে কত, 7.5 বাড়িয়ে কত হলো, 82.5, এখনকার 82.5 টাকা খরচা। হিজ সেভিং আর ইনক্রিজ বাই, সেভিং কত ইনক্রিজ হচ্ছে, দেখো 120 টাকা ইনকামের মধ্যে 82.5 টাকা যদি খরচ হয় তাহলে তাহলে তোমার সেভিং কত হচ্ছে, 100 মাইনাস 82.5 মানে 37.5, মানে আগে সে সঞ্চয় করতো 25 টাকা, এখন সে সঞ্চয় করে ফেলছে 37.5 টাকা, তাহলে তার সেভিং বেড়েছে, সেভিং কত বেড়েছে, 12.5 টাকা। আর যদি বলে পার্সেন্টেজ কত ইনক্রিজ হয়েছে, 12.5 ইনক্রিজ হয়েছে প্রতি 25-এ, আগে 25 টাকা সেভিং ছিল, পার্সেন্টেজ মানে ইনটু 100%, অ্যান্সার কি হবে, 50% তার সেভিং বেড়েছে। এরপর the expenses on rice, fish and oil of a family are in the ratio 12:17:3, তাহলে রাইসে করে 12 টাকা, ফিশে করে 17 টাকা, আর অয়েলে করে 3 টাকা। বেশ, the price of these article are increased by 20, 30, 50% respectively, তাই তো। বেশ, তাহলে এটা সুবিধা করার জন্য এটাকে 120, 170 আর 30 করে নাও, অঙ্কটা কত সুবিধা হবে। এবার দেখো 120 উপর 20% মানে 12 দুগুণী 44 টাকা বেড়েছে, তাই তো। এর উপর 20% বাড়া মানে কি, বা 120 20% মানে 12 দুগুণী 44 টাকা বেড়েছে, তাহলে এখন কত হলো 164, তাই তো। ঠান্ডা মাথায় দেখো 170 টাকার উপরে 30% বেড়েছে, 30% মানে কত, 17 এই 170 30% মানে 3 17 51 টাকা বেড়েছে, তাহলে হলো কত, 221 টাকা, 221, তাই তো। আর 30 টাকা ছিল সেটা বেড়েছে 50%, 50% মানে কত টাকা, 15 টাকা, তাহলে এখন কত টাকা, 45 টাকা হলো। The total expenses of the family on these contents are increased by, কত টাকা ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ কত টাকা, জাস্ট ইনক্রিজ বাই, দেখো পার্সেন্টেজের কথা কোথাও লেখা নেই, জাস্ট ইনক্রিজ কত টাকা হয়েছে জানতে চেয়েছে। তো দেখো এখানে হচ্ছে 44 টাকা ইনক্রিজ, এখানে হচ্ছে 51 টাকা ইনক্রিজ, এখানে হচ্ছে 15 টাকা ইনক্রিজ, তাই তো। কিন্তু এইগুলো সবই দেখো আমরা করে ফেলেছি কিসে, 120 উপর, কিন্তু এটা আমাদের এক্সাক্ট হিসাব নয়, কারণ এটা পার্সেন্টেজের মধ্যে করতে হবে, ইনক্রিজড বাই, কারণ এক্স্যাক্টলি কত টাকা ইনক্রিজ হয়েছে বলা যাবে না, কারণ 12:17:3 মানে রেশিও মানে এক্সাক্ট মান করে কিছু নেই, তো এটা ইনক্রিজ বাই পার্সেন্টেজ হবে, ও হয়তো ভুল করতে দিয়েছে, পার্সেন্টেজই করতে হবে, তাই তো। তাহলে দেখো ইনক্রিজ করলো কত টাকা, 44, 51 আর 15 টাকা ইনক্রিজ করলো কত, 4 একে 5, 5 5 10, সাথে আমার 1 2, 5 2 7 আর 4 11, 110 টাকা ইনক্রিজ করলো প্রতি কত টাকার মধ্যে, 120 প্লাস 30 150 প্লাস 170 320 টাকা, তাই তো। দেখো তো ঠান্ডা মাথায় 290, 170 আর 120 করলে হচ্ছে 290 প্লাস 30 320 টাকার মধ্যে 110 টাকা, পার্সেন্টেজ মানে ইনটু 100%, তো 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 16, তো অ্যান্সার কি হবে, 550 ডিভাইডেড বাই 16, তাই তো। 550 ডিভাইডেড বাই 16, 34.3%, 34.3%, নিয়ে গেল 34.3% বেড়ে গেল, ঠিক আছে। চলো পরের কোশ্চেন, এ মানি লেন্ডার ফাইন্ড that due to a fall in the, কি লিখেছো কিছুই বোঝা যায় না, কি রেট অফ ইন্টারেস্ট ফ্রম 8% to 7.4%, his yearly income diminished by 61.50। আচ্ছা, বলতে চেয়েছে একটা মানি লেন্ডার, মনে করো যে ধার ফার দেয়, সে দেখলো তার সুদের পার্সেন্টেজ 8 থেকে 7.3/4%,
মানে আগে 8% দিত, এখন 7/3/4 মানে 7.75% দেয়। তাহলে তার ইয়ারলি ইনকাম পড়ে গেল 61.50 টাকা। তাহলে তার ক্যাপিটাল কত? দেখো আগে দিত 8%, এখন দিচ্ছে 7.75%। তাহলে কমলো কত? 0.25%। তাহলে 0.25% আমরা বলছি কমলো, আবার বইয়ে বলছে 61.50 টাকা কমলো। তাহলে 0.25 মানে 61.50, তো 100% মানে কত? 6150 ডিভাইডেড বাই 0.25, তাই তো? বা এটাকে এরকমও করতে পারো, ইন্টু 100, ঠিক আছে তো? তো কাটাকুটি করে দেখো কত হচ্ছে, 6150 ডিভাইডেড বাই 0.25, কাটাকুটি করলে আসছে কত? কাটাকুটি করে দাও দেখি, 2 4 6 5 0, 24,650, তাই তো হচ্ছে নাকি কাটাকুটিতে ভুল করে ফেললাম? আবার দেখি 6150 ডিভাইডেড বাই 0.25, হ্যাঁ একটু ভুল হয়ে গেছে, 600 হবে এটা, একটু ভুল হয়ে গেল, কাটাকুটিতে ভুল হয়ে গেল, 24,600। ক্লিয়ার? চলো এরপরে এ ফার্মার বড়োড দাঁড়াও, হ্যাঁ, ₹2400 at 12% ইন্টারেস্ট পার অ্যানাম, ঠিক আছে? At the end of আড়াই years he cleared his account by paying ₹1200 and a cow. Find the cost price of cow. আচ্ছা, 2400 টাকা সে ধার নিয়েছিল, আড়াই বছরের শেষে 12% নিয়েছিল, আড়াই বছরের শেষে সে 1200 টাকা একটা কাউ দিয়েছে। তাহলে দেখো 2400 টাকার ওপরে 12% করে প্রতি বছর ইন্টু আড়াই বছর যদি দেয়, তাহলে মোট কত টাকা দেয়? দেখো দাঁড়াও, এই ঠান্ডা মাথায় কথা বলো, আগে রেট অফ ইন্টারেস্টটা পারবে, ঠান্ডা মাথায় একবারে করলে বুঝতেও নাও পারো। 12% করে দিয়েছে, 12% করে দিয়েছে প্রতি বছর, আড়াই বছরে কত টাকা দেবে বলো তো? 12% করে দিলে আড়াই বছর এসে কত টাকা সুদ দেবে? 30% সুদ দেবে, তাই তো? 12 করে 24 আর হাফ করে 30, তাহলে 30% সুদ সে দিয়ে ফেলেছে। তাহলে সে মোট কত টাকা দেবে বলতো? 100 টাকা যদি ধার নেয় তবে তাকে ফেরত দিতে হবে 130 টাকা, কিন্তু সে ধার নিয়েছিল কত টাকা? 2400 টাকা। তাহলে 130 মানে তাকে মোট কত টাকা ফেরত দিতে হবে? 2400 ইন্টু 130 ডিভাইডেড বাই 100, তার মানে কি দাঁড়ালো? 24 ইন্টু 130, এই যে টাকাটা তাকে ধার শোধ দিতে হবে, অর্থাৎ 3120 টাকা তাকে ধার শোধ দিতে হবে। এই যে 3120 টাকা সে ধার শোধ দিল, এই 3120 টাকা ধার শোধ দেওয়ার কথা, কিন্তু সে দিয়েছে কি? 1200 টাকা ক্যাশ দিয়েছে আর একটা কাউ দিয়েছে। তাহলে 3120-র মধ্যে যদি 1200 টাকা যদি ক্যাশেই চলে যায়, 3120-র মধ্যে যদি 1200 টাকা ক্যাশে চলে যায়, তাহলে বাকি টাকা কত? 1920 টাকা। এই 1920 টাকা সে না দিয়ে একটা কাউ দিয়েছে, তার মানে একটা কাউয়ের দাম কত? 1920 টাকা। অ্যান্সার কি হবে? 19। ক্লিয়ার? এরপরে আমাদের আর কোনো কোশ্চেন নেই, তোমাদের বলে দিচ্ছি যারা কোশ্চেন পাঠাবে তারা 8777029244 নাম্বারে পাঠাবে। তোমরা তোমাদের নেম, ব্রাঞ্চ, ব্যাচ এগুলো উল্লেখ করে দেবে। কোশ্চেন টাইপ হতে হবে, টাইপ কোশ্চেন পাঠাবে, অর্থাৎ কোনো কোশ্চেন ছবি তোলা বা আজকে যেরকম করে আমাকে করতে হলো এইরকম জিনিসপত্র যেন না হয়, টাইপ কোশ্চেন পাঠাবে, প্লাস উইথ অপশন পাঠাবে, উইথ অপশন। টাইপ করে কোশ্চেন পাঠাবে আর উইথ অপশন, আদারওয়াইজ পাঠানোর দরকার নেই। এবারে তুমি যদি আমাদের কোনো ইউটিউবে ছাত্র হয়ে থাকো, তুমি যদি এরকম হয় যে হয়তো আমাদের কোনো ব্রাঞ্চে পড়ো না, তাহলেও তুমি টাইপ কোশ্চেন আর অপশন আর নিজের নাম আর কোন জেলায় থাকো সেটা পাঠাবে, ঠিক আছে? আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। একদিনেই তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে এরকম আশা করো না, প্রচুর লোক প্রশ্ন দেয়, সুতরাং আমার অনেক কাজের মধ্যে আমাকে এটা করতে হয়, সুতরাং একদিনেই সমস্ত কিছু হবে এরকম আশা করো না, ধীরে ধীরে ওয়েট করো, সবারটাই দেওয়া হবে। তো আজ এটুকুই থাকুক। এসডি স্যার কম্পিটিটিভ ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি, আমি এসডি স্যার। আগামী দিন তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো অঙ্কে। টিল